দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। নগদে ২৩০০ কোটি টাকার অনিয়ম, অবৈধ ই-মানি ৬০০ কোটি টাকা। কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বয়ং। নগদ নিয়ে অনেক দিন থেকেই লেখালেখি হচ্ছে, নানা সন্দেহ, নানা বিষয়ে সামনে আসছে, কিন্তু নগদ কর্তৃপক্ষ সবসময় ড্যাম কেয়ার ছিলেন। একেবারেই ক্ষমতার আশ্রয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে ক্ষমতাসীনদের অনেকেরই যোগসূত্র আছে, সংযুক্তি আছে, মালিকানা আছে। কেউ প্রকাশ্যে আছেন, কেউ নেপথ্যে আছেন। তো প্রথম থেকেই নগদ নিয়ে নানা রকম সন্দেহজনক অনেক রিপোর্ট বিভিন্ন পত্রিকায় এসেছে। এরপরেই সরকার পতনের পর এটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এখন তদন্তে আস্তে আস্তে অনিয়ম, দুর্নীতির তথ্যগুলো সামনে আসছে। এখানে বলা হচ্ছে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS প্রতিষ্ঠান নগদ লিমিটেডের কার্যক্রমে ২৩০০ কোটি টাকার অনিয়মের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এর মধ্যে অবৈধ ৬০০ কোটি টাকা অতিরিক্ত ই-মানি তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। রোববার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ডিজিটাল ফিনান্সিয়াল ইকোসিস্টেম ব্রিজিং দ্য গ্যাপস শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। তিনি বলছেন, এখন পর্যন্ত আমরা নগদে পরিচালনা ২৩০০ কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছি। এর মধ্যে ৬০০ কোটি টাকা অতিরিক্ত ই-মানি তৈরি হয়েছে। নগদের অনিয়ম খুঁজে বের করতে অনুসন্ধান চলছে। তার মানে কত গভীরে এবং কত রকমের জালিয়াতি এর মধ্যে আছে, যে পুরো বিষয়টা এখনো সরকারের হাতে আসেনি। ডাক বিভাগের অনুমোদন ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবাদাতা কোম্পানির ইলেকট্রনিক মানি তৈরি, অর্থাৎ ডাক বিভাগের অনুমোদন ছাড়াই। এখানে বরাবর বলা হয়েছে যে এটি ডাক বিভাগের প্রতিষ্ঠান। পরে দেখা যাচ্ছে যে ডাক বিভাগের কোনো খবরদারি, কোনো রকম অংশ বা লাভ কিচ্ছু নাই। এটা টোটাল ডাক বিভাগের, দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাক বিভাগের যে অফিসগুলো আছে, সেই অফিসগুলোকে ব্যবহার করে একটা ডিজিটাল প্রতারণা। শেষ পর্যন্ত দেখেন দর্শক, সেই দিকেই কিন্তু যাচ্ছে আস্তে আস্তে। সরকারি ভাতা বিতরণ না করে অর্থ সরানোর মতো অনিয়মের বিষয় প্রকাশ হয়েছে। এমনকি করোনার সময় এই নগদের মাধ্যমে অর্থ বিতরণ করেছে সরকার। দেখা যাচ্ছে যে সেই অর্থ বিতরণ করেনি, অর্থাৎ সরকারের টাকারও একটা বড় অংশ তারা লুটে নিয়েছে। অনিয়মগুলোর বিষয়ে তিনি বলেন, নগদে অডিট চলছে। এরই মধ্যে আমরা খুঁজে পেয়েছি প্রকৃত টাকার চেয়ে অতিরিক্ত ইলেকট্রনিক মানি তৈরি করা হয়েছে, অতিরিক্ত ৬০০ কোটি টাকা তৈরি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী কোনো MFS অর্থাৎ এই ধরনের মোবাইল আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকের নগদ আকারে জমা দেওয়া অর্থের সমপরিমাণ ইলেকট্রনিক অর্থ তৈরি করতে পারবে, যা জমাছে সেই পরিমাণ। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো গ্রাহক তার হিসেবে ১০০ টাকার ক্যাশ ইন করলে সমপরিমাণ ১০০ টাকার ইলেকট্রনিক মানি তৈরি করতে পারবে কোনো MFS কোম্পানি। বয়স্ক প্রবৃত্তি সহ বিভিন্ন প্রকার সরকারি ভাতার অর্থ বিতরণ না করে নগদ সেই অর্থ অন্যখানে সরিয়েছে। চিন্তা করেন, রাষ্ট্রের টাকা, বয়স্ক ভাতা, উপবৃত্তি, ভাতা, এই সমস্তগুলো তারা টাকাটা সরায় ফেলছে। এই কোম্পানিটি সঠিকভাবে পরিচালনার জন্য সেখানে প্রশাসক বসানোর কথা তুলে ধরে তিনি বলেন, নগদকে পুনর্গঠন করা হবে, MFS প্রতিষ্ঠান বিকাশের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে, কোম্পানিটিকে সক্রিয় করতে নতুন বিনিয়োগ আনার কথাও বলেন তিনি। নগদের যাত্রা শুরু হয় ২০১৯ সালের ২৬শে মার্চ। শুরু থেকে বলা হয় এটি বাংলাদেশ ডাক বিভাগের সেবা। তবে ডাক বিভাগের সঙ্গে অংশীদারত্ব এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া MFS সেবা দেওয়া নিয়ে শুরু থেকেই আপত্তি এবং সমালোচনার মুখে পড়ে কোম্পানিটি। কার্যক্রম শুরুর পর বাংলাদেশ ব্যাংক সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এ নিয়ে আপত্তি ওঠে। এর মধ্যেই আগের সরকারের সময় ডিজিটাল ব্যাংকের লাইসেন্সও পায় কোম্পানিটি। অর্থাৎ এখন সরকারের নিজস্ব লোকজন এবং সেটা প্রধানমন্ত্রীর তার আশেপাশের লোকজন দিয়ে যদি প্রতিষ্ঠান হয়, তখন তো তাদের জন্য কোনো আইন কানুন থাকে না। এমনকি তার যে প্রতিদ্বন্দ্বী বিকাশের থেকেও এই নগদে অনেক বেশি মানুষ ট্রানজ্যাকশন করতে পারতো, কিন্তু বিকাশে পারতো না। তার মানে নগদকে বিশেষভাবে গড়ে তোলা হয়েছে যাতে ক্ষমতাসীন লোকজন
সুবিধা পায় তারা অর্থ লোপাট করতে পারে। এখন দেখা যাচ্ছে যে সরকারের যেই টাকাগুলো সেটা বিকাশেও যেতে পারতো না, বিকাশে নেই, সবগুলো নগদে। কেন? নগদের কি সংশ্লিষ্টতা? বলা হয় যে ডাক বিভাগের, কিন্তু দেখা যাচ্ছে ডাক বিভাগের কোনো এখানে লাভ নাই। মানে একদম পুরা মানে ধাপ্পা বা জালিয়াতি মাধ্যমে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে এবং এখন এই জালিয়াতির ঘটনাগুলো ধরা পড়ছে, কত টাকা সরানো হয়েছে, সবগুলো আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।